দরজায় জোরালো টোকার শব্দে হৃদির ঘোর যেন ভেঙে গেল। তার হৃৎপিণ্ড তখন ধুকপুক করছে, যেন কোনো বড় বিপদ থেকে বেঁচে ফেরার হাঁপ ছেড়ে বাঁচল সে। দরজার ওপাশে মানুষটির জন্য মনে মনে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করল হৃদি। লজ্জায় আর চরম অস্বস্তিতে তার মুখটা টকটকে লাল হয়ে উঠল, যেন কেউ আগুনের আঁচ দিয়েছে তাতে। নিজেকে সামলে নিয়ে সে এক ধাপ পিছিয়ে গেল। সৌহার্দ্যের চোয়াল শক্ত হয়ে গেল। এমন একটা মুহূর্তে ব্যাঘাত ঘটায় সে রীতিমতো বিরক্ত। সে গম্ভীর গলা বলল, কামিন। দরজা খুলে ভেতরে ঢুকলো সুজন। সে বুঝতেই পারেনি ভেতরে ঠিক কী পরিস্থিতি চলছে। হৃদিকে এভাবে সৌহার্দ্যের চেম্বারে অপ্রস্তুত অবস্থায় দেখে সুজন একটু অবাক হয়ে বলল, ও এখানে কী করছে? কী করছিস ওর সাথে? এরকম ভয় পেয়ে আছে কেন? সৌহার্দ্যের বিরক্তির চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। কী করতে দিয়েছিস তুই? কী করতে দিয়েছিস তুই, স্টুপিড? কী এমন কাজ যে তোর এখন না আসলে হতো না? সৌহার্দ্যের এমন বেপরোয়া কথায় হৃদির অবস্থা নাজেহাল। সে বিড়বিড় করল, অসভ্য লোক বলে এক সেকেন্ড আর দাঁড়ালো না, দৌড়ে কোনো রকমের সুযোগ বুঝে পালিয়ে গেল। এদিকে সৌহার্দ্যের এমন আচরণে সুজন থতমত খেয়ে গেল। সুজনকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সৌহার্দ্য রাগ আর বিরক্তি নিয়ে বলল, গাধার মতো দাঁড়িয়ে না থেকে বল কেন এসেছিস? সুজন একটা বাঁকা হাসি দিয়ে বলল, তুই এমন রেগে যাচ্ছিস কেন? কাহিনী কি বল। বউ মানি না, বউ মানি না সুজন বাকি কথাটা শেষ করতে পারল না, তার আগে সৌগত চেঁচিয়ে উঠল, জাস্ট শাট আপ সুজন, ফালতু কথা বলবি না। ও একটা পড়া বুঝতে পারেনি ক্লাসে, তাই বুঝে নিতে এসেছে। সৌগত দাঁত কেলে হাসতে হাসতে বলল, এমন একটা ছাত্রী কেন যে নাই। দরজা বন্ধ করে আর বলতে পারল না। সৌগত ফাইল ছুঁড়ে দিয়ে বলল, গো। সুজন ফাইলটা নিয়ে হাসতে হাসতে বেরিয়ে যাবে, তার আগে কিছু একটা মনে পড়তে থমকে দাঁড়ালো। সৌহার্দ্য বিরক্তি নিয়ে তাকালো। সুজন সিরিয়াস মুখ নিয়ে বলল, তোর শতান আসছে। সৌহার্দ্য চেঁচিয়ে উঠল, হোয়াট ইজ শতান? সুজন একটু ভাবুক হয়ে বলল, মেয়েদের বেলায় যাকে সতীন বলা হয়। সৌহার্দ্য ভুরু কুচকে তাকালো সুজনের, একটু মনে করার চেষ্টা করে বলল, ওই যে বীরের চাচাতো ভাই, যার কথা বীর বলতো হৃদি যাকে ছোটবেলায় বিয়ে করব বলে হেদিয়ে মরতো, তাজওয়ান শিকদার এই হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করবে। কথাটা বলে আবারও যেতে যেতে বলল, ভাই সাবধানে থাকবি, বউ কিন্তু আগে থেকে ক্রাশ খেয়েছে। সৌহার্দ্য রাগী দৃষ্টিতে তাকালো। সুজন কোনো রকম ফাইলটা নিয়ে সেখান থেকে বেরিয়ে হলো। সুজন চলে যেতে সৌহার্দ্য রাগে বিড়বিড় করে উঠল, এই দের ব্যাটারির জীবন বরবাদ করে দিল। শান্তি নেই কপালে, ছেঁড়া জিন্দিগি। কলেজের গেট দিয়ে বের হতে হৃদির চোখ আটকে গেল সামনের দৃষ্টদিতে। আরহানের সাথে সায়েদা চৌধুরী দাঁড়িয়ে থাকতে দেখে সে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সমস্ত সংকোচ আর দ্বিধা ভুলে হৃদি দৌড়ে গিয়ে জাপটে ধরল সায়েদা চৌধুরীকে। তার কণ্ঠ চিরে বেরিয়ে এলো এক আত্মনাদ, আম্মু আপনি আপনি এখানে কিভাবে? সায়েদা চৌধুরীর দুই হাতে হৃদিকে বুকের সাথে শক্ত করে চেপে ধরল। তার চোখ দিয়ে অঝরে জল ঝরছে। অভিমান আর আদরের মিশ্রণে ভারী গলা বলল, কে তোর আম্মু? সত্যি যদি মা বলে মানতিস তবে কি এভাবে বুক খালি করে চলে আসতে পারতিস? হৃদির চোখের কোণে জল চিকচিক করছে, কিন্তু গলার কাছে একটা পাথরের মতো দলা পাখি আসছে কান্না। সে কিছু বলতে চাইল, কিন্তু শব্দগুলো তার মুখ ফসকে বেরিয়ে এলো না। তার মনের আর্তনাদ প্রতিধ্বনি করে উঠল, আমি কি করবো আম্মু? যার জন্য তুমি আমাকে নিজের করে নিয়ে গেছিলে সে তো আমাকে চায় না। সে তো আমাকে এক মুহূর্তের জন্য মেনে নিতে পারছে না। মনের গহীনে জমানো এই তীব্র হাহাকারগুলো সে কেবল নিজের ভিতরে চেপে রাখল। সায়েদা চৌধুরীর বুক থেকে মাথা তুলে চোখের জল মুছে হৃদি স্লান স্বরে জিজ্ঞাসা করলো, আপনার শরীর এখন কেমন আম্মু? ওষুধগুলো ঠিক মতো খাচ্ছেন তো? সায়েদা চৌধুরী হৃদির কপালে আলতো করে একটা স্নেহের ভাঁজ চুমু খেলেন। ভেজা চোখে হাসার চেষ্টা করে বললেন, খাচ্ছি মা, সব খাচ্ছি। তুই এখন আমার সাথে চল। হৃদি অসহায় চোখে তাকিয়ে বিনয়ের সাথে বোঝানোর চেষ্টা করে বলল, না আম্মু প্লিজ রাগ করবে না, আমি যেতে পারবো না। সাহেদা চৌধুরী হৃদির হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে কাঁপা কাঁপা স্বরে বলল, আমার জন্য চল। আমার মেয়ে হয়ে, তোকে বাবুর জন্য যেতে বলছি না। আমার মেয়ে হয়ে তুই কি তোর মায়ের কথাটা রাখতে পারবি না? মাত্র 2 দিনের জন্য একটু ঘুরে আয় না মা। হৃদি কিছু বলতে যাবে, ঠিক তখনই আরহান
কাতর স্বরে বলল, প্লিজ বোন তুই চল, আমি কথা দিচ্ছি 2 দিন পর তোকে আমি নিজেই শিকদার বাড়িতে দিয়ে আসবো। হৃদির চোখের সামনে ভেসে উঠল এক ঝাঁক মানুষের নিঃস্বার্থ ভালোবাসা, একটা মানুষের অবহেলা আর তিক্ততার জন্য কি বাকি সবার এই পবিত্র ভালোবাসা সে অস্বীকার করতে পারে? হৃদি আর অমত করল না, মৃদু মাথা নেড়ে সম্মতি জানালো। দীর্ঘ 1 মাস 20 দিন পর হৃদি যখন চৌধুরী বাড়ির চেনা চৌখাটে পা রাখলো, তখন তার বুকের ভিতরটা কেমন যেন হু হু করে উঠল। যে বাড়িতে সে তার জীবনে 4টি বছর হাসি কান্না আনন্দ বেদনা মিশেলে কাটিয়েছে, আর সেই প্রিয় অন্দরমহলে প্রতিটি কোণ তার হৃদয়ের এক অদ্ভুত শূন্যতার নস্টালজিয়া জাগিয়ে তুলল। হৃদির চোখ জোরে ভিজে এলো। সে মায়াভরা দৃষ্টিতে বাড়ির চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল। ঠিক তখনই সব নীরবতা ভেঙে সাথী আর রিভা দৌড়ে এসে হৃদিকে জাপটে দিল। সাথীর চোখের কোণ চিকচিক করছে। সে হৃদিকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে ভাঙা গলায় বলল, এতটা নিষ্ঠুর তুই কিভাবে হতে পারিস হৃদি? একটা মানুষের ভুলের শাস্তি তুই আমাদের সবাইকে দিচ্ছিস কেন? সাথীর কথার রেশ কাটতে না কাটতে রিভা তার স্বভাবসুলভ চঞ্চলতা প্রায় কেঁদে ফেলে বলল, আমি এখানে থাকা পর্যন্ত তোমাকে আর এখান থেকে এক কদমও যেতে দেব না, বলে দিলাম। দরকার হলে ভাইয়াকে আমি বাড়ি থেকে বের করে দেব, তবুও তোমাকে যেতে দেব না। রিভার এই পাগলামি হৃদি ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে ওদের দুজনকে আরও নিবিড়ভাবে নিজের সাথে জড়িয়ে নিল। এই ভালোবাসাটুকুই তো ছিল তার বেঁচে থাকার রসদ। ওদের এই খুনসুটির মাঝে হঠাৎ রিমা চৌধুরী উপস্থিত হলেন। হৃদির দিকে তাকিয়ে তিনি কিছুটা ইতস্তত বোধ করলেন। দৃষ্টি এক ধরনের অপরাধবোধ আর অস্বস্তি। তিনি ঢোক গেলে অনুতপ্ত সুরে বললেন, কেমন আছিস? হৃদি কিছুটা অবাক হলো। রিমা চৌধুরীর কাছ থেকে এমন সৌজন্যবোধ আশা করেনি সে। তবুও হৃদি নিজেকে সামলে নিয়ে মুখে এক চিলতে স্নিগ্ধ হাসি টেনে বলল, ভালো আছি ছোট মা। চৌধুরী বাড়িটা আজ যেন দীর্ঘদিন পর পূর্ণতা পেল। প্রতিটি দেওয়াল যেন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটার সুর বাজছে। সন্ধ্যা প্রায় গড়িয়ে এসছে। সারাদিন হাড়ভাঙা খাটুনি, টানা 2টো ওটি, সব মিলিয়ে সৌহার্দ্যের জন্য আজ শরীর আর মনের দিক থেকে পুরোপুরি নিঃশেষ। ড্রয়িং রুমের সে সোফায় শরীরটা এলিয়ে দিল। পরনে কালো শার্টটা প্যান্টটা থেকে কিছুটা বেরিয়ে এসছে। কপালে লেপ্টে থাকা অবিন্যস্ত চুলগুলো তার চূড়ান্ত ক্লান্তির সাক্ষী দিচ্ছে। চোখের পাতাটা দুজনে একে অপরের সাথে আঠার মতো লেগে আছে। হঠাৎ করে পাশে কারো উপস্থিতি আভাস পেল সে। চোখ না খুলতে আলতো করে মাথাটা ফেরালো। ঠিক তখনই তার চোখের সামনে ভেসে উঠল শরবতের গ্লাস। তৃষ্ণার্ত শরীর আর অবচেতন মন কোনো যুক্তি মানল না। সে হাত বাড়িয়ে গ্লাসটা নিয়ে এক পলক সবটুকু পান করে ফেলল। কিন্তু শরবতের স্বাদটা জিভে আসতে কেমন যেন এক অদ্ভুত শিহরণ খেলে গেল তার শরীরে। চোখ মেলে তাকাতে তার সমস্ত ক্লান্তি মুহূর্তে উবে গেল। সামনে দাঁড়িয়েছে হৃদি। সৌহার্দ্য পলকহীন তাকিয়ে রইল। পরক্ষণে ভাবল হয়তো মনের ভুল, অতিরিক্ত ক্লান্তিতে ভ্রম দেখছে। বিড়বিড় করে কিছু একটা বলে সে আবারও চোখ বুজল, কিন্তু দ্বিতীয়বার তাকাতে বুঝল এটা ভ্রম নয়, হৃদি আসলেও তার সামনে দাঁড়িয়েছে। তবুও সে কোনো কথা বলল না। চেহারায় কোনো পরিবর্তন রেখা ফুটল না। হৃদি যখন খালি গ্লাসটা নিয়ে নিঃশব্দে চলে যেতে চাইল, সৌহার্দ্য গলা খাঁকড়ে দিয়ে এক রাশ নির্লিপ্ততা নিয়ে বলল, 1 কাপ কফি নিয়ে উপরে আসো। সে ওঠার জন্য প্রস্তুত নিতে হৃদি তীক্ষ্ণ স্বরে থামিয়ে বলল, শুনে রাখুন মিস্টার চৌধুরী, এই বাড়িতে আমি এসেছি আম্মুর মেয়ে হয়ে, 2 দিনের জন্য অতিথি হয়ে। একদম বউ ভেবে আমাকে হুকুম করবেন না। সৌহার্দ্য স্থির হয়ে কয়েক সেকেন্ড হৃদির চোখের দিকে তাকিয়ে রইল। তারপর তার কণ্ঠে সেই চিরচেনা গাম্ভীর্য ফুটে এলো, ঠিক আছে, এই আম্মুর মেয়ে, আমাকে আম্মুর ছেলে ভেবে না হয় 1 কাপ কফি দিয়ে যান মিসেস চৌধুরী। হৃদি ঠোঁট বাঁকিয়ে দৃঢ় গলায় বলল, পারবো না, আমি আপনাকে একদম বিশ্বাস করি না। কফির বাহানায় রুমে নিয়ে গিয়ে ঠিক সকালের মতো বলবেন, কার অনুমতিতে আমার বাড়িতে এসেছো, এর জন্য ফাইন দিতে হবে, অসভ্য ডাক্তার। সৌহার্দ্যের ধৈর্যের বাঁধ ভাঙল। রাগ আর বিরক্ত মিশিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, মুখ চালানো বন্ধ করে রুমে কফি নিয়ে এসো। বলে সে আর কোনো কথা না বলে বেরিয়ে গেল। হনহন করে উপরের দিকে চলে গেল। পিছনে দাঁড়িয়ে থাকা হৃদি রাগে ফুঁসতে ফুঁসতে বলল, অসভ্য লোক, 2 মিনিট ভালো ব্যবহার করলে যেন ইজ্জত চলে যাবে। হৃদি সৌহার্দ্যের জন্য কফি নিয়ে যাওয়ার বদলে আমিনা খালাকে দিয়ে পাঠিয়ে দিল। ওদিকে ফ্রেশ হয়ে বেরিয়ে টি টেবিলে কফির মগ দেখে সৌহার্দ্যের কপালে বিরক্তির ভাঁজ পড়ল। হৃদি নিজে এলো না। এই বিষয়টা তার মেজাজ আরও বিগড়ে দিল। মাথাটা তাওয়ালে দিয়ে মুছছে তাড়াহুড়ো করে একটা শার্ট গায়ে জড়িয়ে সে নিচে নেমে এলো। সোফায় গা এলিয়ে দিলে রিমোট টিপে
টিভি চালু করতে তার মনটা যেন অগোচরে রান্নাঘরের দরজার দিকে বারবার ছুটে যাচ্ছে। ততক্ষণে ড্রয়িং রুমে উপস্থিত সারহান চৌধুরী আর আরহান রীতিমতো অবাক। তারা যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য এর কিছু দেখছে। সৌহার্দ্য হাসপাতাল থেকে ফেরার পর নিজের রুমে নিজেকে বন্দি করে রাখে। খাওয়ার টেবিল ছাড়া বাড়ির কেউ তাকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখেনি। আজ এই অভাবনীয় দৃশ্য দেখে বাবা আর বড় ভাই তার দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন কোনো সে ভিন গ্রহের প্রাণী। অবশেষে বিরক্তি ছেড়ে ফেলে সৌহার্দ্য কড়া গলায় বলল, হোয়াটস দ্য প্রবলেম? হোয়াট আর ইউ লুকিং অ্যাট অ্যান্ড আই মি লাইক দ্যাট? ছেলের এমন মেজাজি প্রশ্নে সারান চৌধুরী গলা খাঁকড়ে দিয়ে একটু হাসি টেনে বলল, না আসলে ভাবছিলাম আজ সূর্যটা ঠিক কোন দিকে উদয় হলো। বাবার ব্যঙ্গাত্মক কথায় সৌহার্দ্যের চোয়াল শক্ত হয়ে উঠল, কিন্তু সে কোনো উত্তর দিল না। পাশে আরহান জোহাকে কোলে নিয়ে বসেছিল। ছোট্ট জোহা বাবার কোল থেকে অবাক চোখে বারবার তার চাচুর দিকে তাকিয়ে রইল। সৌহার্দ্য জোয়ার আদুরে গালটা আলতো করে টেনে দিয়ে হাত বাড়িয়ে গম্ভীর মুখে বলল, কাম মাই বেবি চাচ্চু হিয়ার। সৌহার্দ্যের এমন সচরাচর না দেখা গেল গম্ভীর ভঙ্গি দেখে জোয়া হঠাৎ কেঁদে উঠল। সে ভয়ে বাবার বুকের ভিতর মুখ লুকিয়ে ফেলল। আরহান মেয়েকে আদর করে শান্ত করার চেষ্টা করলো, যাও না মা, চাচুর কোলে যাও না। কিন্তু জোয়া পাশে মাথা নেড়ে তার নিজের ভাষায় ভাঙা গলায় অভিযোগ করলো, তাতু ভয়। সৌহার্দ্যের মুখের আদল জোহার কান্নার মুহূর্তে থমথম করে উঠল। সে হাত গুটিয়ে নিতে সারহান চৌধুরী বিরক্তিতে খেঁকিয়ে উঠল, এমন রাক্ষসে মুখ করে বাচ্চা কোলে নিতে চাইলে সে তো ভয় পাবে। একটু হাসলে কি তোমাকে ট্যাক্স দিতে হবে? দেখলে তো কেমন ভয় পাইয়ে দিলে বাচ্চাটাকে। সহতে বিরক্তিতে চরম সীমা পৌঁছে রুক্ষ গলা বলে, আশ্চর্য, আমি তো আদর করে নিতে চেয়েছিলাম, ভয় পেলে আমি কি করব? বাবা ছেলের এই তপ্ত বাক্য বিনিময়ের মাঝে রিধি নাস্তার ট্রে হাতে প্রবেশ করলো। সবার সামনে নাস্তা সাজিয়ে সে শেষমেশ সৌহতের সামনে গিয়ে দাঁড়ালো। কিন্তু সৌহতে এমন ভাব করলো যেন টিভিতে কোনো অমূল্য কিছু দেখছে। সামনে রিধির অস্তিত্ব তার কাছে অর্থহীন। রিধি তার এই উপেক্ষা দেখে ভেতরে ভেতরে ভীষণ বিরক্ত হলো। কফির মগটা টেবিলে রেখে তিক্ত স্বরে বলল, আপনার কফি। সৌহদে একবার রিধির দিকে তাকালো না, শুধু নির্লিপ্তভাবে হাত বাড়িয়ে কফির মগটা নিল। রিধি যখন সেখান থেকে সরে আসতে উদ্যত, তখনই জোহা বাবার কোল থেকে ঝাঁপিয়ে রিধির কোলে আশ্রয় নিল, যেন রিধির কোল সে সবচেয়ে নিরাপদ। জোহাকে নিয়ে রিধি যখন রান্নাঘরের দিকে ফিরছে, সৌহার্দ্য দৃষ্টি তখন সেই দৃশ্যটার উপর। নিজের মনে মনে সে বিড়বিড় করে বলল, আমি কত আদর করে ডাকলাম, আমার কোলে এলো না, অথচ এই দেড় ব্যাটারি কোলে কেমন ঝাঁপিয়ে চলে গেল। নিজের ল্যাপটপের স্ক্রিনে গভীর মনোযোগে কাজ করছিল সৌহার্দ্য। বাইরের নিস্তব্ধ ভেঙে হঠাৎ রুমের দরজাটা সজোরে খুলে গেল। লাফাতে লাফাতে ঘরে প্রবেশ করল রিপা। 17 বছর বয়সে হলেও মেয়েটার মধ্যে এখনও ছোটবেলার চপলতা একদম কমেনি। আদরে আহ্লাদে বেড়ে ওঠা ঘরের একমাত্র আদরের মেয়ে বলে কথা। সহদে বিরক্তির সাথে ভুরু কুঁচকে তাকালো। ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে গম্ভীর কণ্ঠে বলে, কি সমস্যা? এভাবে লাফাচ্ছিস কেন? আবার কি চাই? রিভা যেন ঠিক এই সুযোগটার অপেক্ষায় ছিল। ভাইয়ের পাশে গিয়ে দাঁড়িয়ে আদুরি গলায় আবদার করলো, প্লিজ ভাইয়া, আমাদের একটু মার্কেটে নিয়ে চলো। কাল একটা রাক্ষসের জন্য কেনাকাটা করতে গিয়ে কিছু কিনে নিতে পারিনি। সৌহদের কাজ থামলো না, বরং কিবোর্ডে টাইপ করতে করতে নিরেশ গেল বলল, আই ডোন্ট হ্যাভ টাইম নাও রিভা। রিভা গাল ফুলিয়ে অভিমানী মুখটা ছোট্ট হয়ে গেল। সে আবদার শুরু বলল, প্লিজ ভাইয়া, ভাবিও যাবে বলছে। ভাবি শব্দটা শুনতে সৌহদের আঙুলে কিবোর্ড থেমে গেল। এক মুহূর্ত ভাবলো, তারপর ল্যাপটপটা বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল, আচ্ছা ঠিক আছে, তুই রেডি হয়ে নে, আমি নিচে বের হচ্ছি। সৌহদের মুখে সম্মতিটুকু শোনামাত্র রিভার বিষণ্ণতা নিমেষে আনন্দের রূপ নিল। সে আর এক মুহূর্ত নষ্ট না করে খুশিতে ডগমগ হয়ে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। নিচে গাড়ির কাছে এসে দাঁড়িয়েছে সৌগত। বার কয়েক হাতের ঘড়ির দিকে তাকালো, তারপর বিরক্তি নিয়ে বাড়ির গেটের দিকে চোখ রাখলো। ঠিক সেই মুহূর্তে দরজা খুলে বেরিয়ে এলো রিধি আর রিভা। ওদের সাজগোজ দেখে সৌগত শুধু একবার তাদের দিকে তাকালো, তারপর কথা না বাড়িয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। রিভা আর রিধি পিছনের সিটের পাশাপাশি গিয়ে বসলো। গাড়ি স্টার্ট দেওয়ার আগে তারা নিজেদের গল্পে সমুদ্রে ডুবে আছে। তারা আর চারদিকে কোনো কিছু নেই। গাড়ির লুকিং গ্লাসে রিধি আর রিভার হাসি খুশি মুখের দিকে তাকালো সৌগত। তার কপালে বিরক্তির ভাঁজ নিয়ে গাড়ি স্টার্ট দিল, গন্তব্য উদ্দেশ্যে রওনা দিল। বসুন্ধরা শপিং মলে গেটে গাড়ি থামতে রিভা
রিদির হাত ধরে দ্রুত ভেতরে ঢুকে গেল। সৌহার্দ্য গাড়ি পার্কিংয়ের ঝামেলা সামলে যখন শপিং মলে ভেতরে প্রবেশ করলো, ততক্ষণে রিভা আর রিধি ক্লোথিং সেন্টারে পৌঁছে গেছে। রিভা ব্যস্ত হয়ে একের পর এক পোশাক দেখছে, আর রিধি পাশে থেকে উৎসাহ নিয়ে সেগুলো যাচাই করছে। রিধির মনে এক চিলতে আক্ষেপ, নিজের পকেট থেকে যে শূন্য, তাই নিজের জন্য কিছু দেখার সাহস তার নেই। রিভা বারবার রিধিকে জিজ্ঞাসা করছে, ভাবি দেখো তো এটা কেমন। রিধি এক ঝলক আর চোখে তাকালো সৌহার্দ্যের দিকে। সে অন্য যেন অন্য কোনো গ্রহে আছে, নির্বাক হয়ে ফোনে চোখ আটকে আছে। আশেপাশে কোনো কিছুর প্রতি তার কোনো খেয়াল নেই। রিধি একটা দীর্ঘশ্বাস চেপে মনে মনে বলল, অন্তত ভদ্রতার খাতিরে কি একবারও জিজ্ঞাসা করা যেত না যে আমার কিছু পছন্দ হয় কি না? বললে কি আর আমি নিয়ে নিতুম? এতটুকু সৌজন্যবোধ কি মানুষের মধ্যে নেই? কেনাকাটা শেষে রিভা বলল, ভাইয়া চলো জুয়েলারি সেকশনে যাই। সৌহার্দ্য তখন ফোনের স্ক্রিনে মগ্ন। শীতল এবং গম্ভীর কণ্ঠে বলল, গোল্ড নাকি ডায়মন্ড? ডায়মন্ড। রিভা চল জলদি উত্তর। সৌহার্দ্য ওদের নিয়ে গেল এক অভিজাত ডায়মন্ড শপে। উজ্জ্বল আলোর নিচে রিংগুলো ঝিকমিক করছে। রিভা একটা একটা করে রিং দেখছে আর রিদির মত দিচ্ছে। রিদি বাধ্য হয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার অবচেতন মন বারবার সৌহার্দ্যর উদাসীনতার কথা ভেবে বিষণ্ণ হয়ে উঠছে। হঠাৎ সৌহার্দ্য গমগমে কণ্ঠস্বর তাদের নিস্তব্ধ ভেঙে গেল। সে ফোনের দিকে চোখ সরিয়ে দোকানের সেলসম্যানকে উদ্দেশ্য করে ঠান্ডা গলা বলে, ওটা প্যাক করে দিন। সেদিকে তাকিয়ে অন্তত সাধারণ কিন্তু মর্জিত ডায়মন্ড সেট। রিদি মুহূর্তের জন্য সেদিকে তাকালো, কিন্তু দ্রুত চোখ সরিয়ে নিল। অবহেলার আর অভিমানে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। মনে মনে বলল, যা খুশি করুক, এই মানুষটা দিকে তাকাতেও এখন আর আমার ইচ্ছে করছে না। কেনাকাটা শেষ করে সৌহার্দ্য ওদের নিয়ে শপিং মল থেকে বেরিয়ে গেল। গাড়ি পার্কিংয়ের জায়গায় ওদের বসিয়ে রেখে সে সামান্য সময়ের জন্য কোথাও যেন গেল। কিছুক্ষণ পর ফিরে এসে যখন ড্রাইভিং সিটে বসতে যাচ্ছে, ঠিক তখনই রিদির চোখ পড়ল পাশের এক ফুচকা রেস্টুরেন্টে। লোভনীয় সেই দৃশ্য দেখে রিদি আর নিজের উৎসাহ সামলাতে পারল না। উৎসাহ নিয়ে বলল, রিবা চলো না ফুচকা খাই। কথাটা সৌহার্দ্যের জন্য বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলল। গম্ভীর গলায় ঝাড়ি দিয়ে বলল, অসম্ভব, এসব আনহেলদি খাবার খাওয়া যাবে না। রিদি এক মুহূর্ত দেরি করল না। রিবার হাত ধরে গাড়ি থেকে নামতে নামতে বিরক্তি নিয়ে বলল, অসভ্য লোক, আপনাকে তো কেউ জোর করে খেতে বলেনি, আমরা খাবো। বলতে বলতে তারা ফুচকার দোকানের দিকে এগিয়ে গেল। সৌহার্দ্য দাঁড়িয়ে রইল, কিন্তু মুহূর্তে দ্বিধা কাটিয়ে চরম বিরক্তি নিয়ে ওদের পিছু পিছু এগিয়ে এলো। রিভা আর রিদি একে অপরের সাথে খুনসুটি আর আনন্দে ফুচকা খাচ্ছে। সৌহার্দ্য ভুরু কুঁচকে এলো, যেন কোনো অদ্ভুত দৃশ্য দেখছে এমনভাবে ওদের দিকে তাকিয়েছে। রিদি খেয়াল করলো সৌহার্দ্যকে, একটু দুষ্টুমি করে বলল, একটা খান না, না হলে তো আপনি আমাদের দিকে তাকিয়ে থাকলে আমাদের পেট খারাপ হয়ে যাবে। সৌহার্দ্যের বিরক্তিতে চরম সীমায় পৌঁছে অন্যদিকে মুখ ঘুরে বলল, স্টুপিড, তুমি খাও। রিদি আর রিভার ফুচকা খাওয়া শেষ হলে সৌহার্দ্য কোনো কথা না বলে দোকানদারকে টাকা চুকে দেয়। তারপর অন্তত কাঠখোট্টা ভঙ্গিতে ওদের গাড়ি দিকে এগিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। টানা 2 ঘন্টা ধকল শেষে ঋত্বিক ক্লান্ত হয়ে শরীর নিজের রুমে পা রাখতে থমকে গেল। বিছানা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে নামি দামি ব্র্যান্ডের অসংখ্য শপিং ব্যাগ। কার কাণ্ড বুঝতে আর বাকি রইল না। রিদি এগিয়ে গিয়ে ব্যাগগুলো খুলল। ভেতরে 10-12টার মতো শাড়ি আর 3 পিস। শাড়ির অধিক্য বেশি, আর সবগুলো রং যেন একই ধাঁচের। পাতলা রঙের পাতা পাতার রঙের সাথে মিলিয়ে কেনা। রিদি নাক মুখ কুঁচকে বিড়বিড় করে বলল, দিতেই যখন চেয়েছিলেন তখন এত ভাব দেখানোর কী ছিল? বললেই তো পারতেন, অন্তত আমার পছন্দ মতো নেওয়া যেত। অসভ্য ডাক্তার কোথাকার। গজগজ করতে করতে চোখে পড়লো সেই ডায়মন্ড সেটটার উপর। শপিং মলে এটাকে সৌহার্দ্য প্যাক করতে বলেছিল। ছোট্ট এই ডায়মন্ড স্টোন বসানো পেন্ডেন্টটা, চেন আর একজোড়া ইয়ারিং চিকচিক করেছে আলোর নিচে। রিদি সেগুলো হাতে নিল, কিন্তু পরক্ষণে তার মুখটা বিষণ্ণতায় ভরে গেল। যে সম্পর্কের কোনো ভিত্তি নেই সেখানে বইয়ের মর্যাদা নেই, সেখানে এই দামি গহনাগুলো কি সাদৃশ্য ঠেকাচ্ছে। আলমারিতে তুলে রাখার জন্য এগিয়ে গিয়ে সে একটা দীর্ঘশ্বাস ফেলল। এসব পড়ার কোনো ইচ্ছে তার নেই। হঠাৎ তার নজরে পড়ল একটা র্যাপিং পেপারে মোড়ানো ছোট্ট গিফট। তাতে সুন্দর হাতে লেখা আছে, স্পেশাল গিফট ফর ইউ। রিদির বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। কৌতূহল নিয়ে কাঁপা কাঁপা হাতে সেই গিফটের বাক্সের ফিতেটা খুলল। বাক্সের ডালা খুলতে ভেতরে রাখা জিনিসটা দেখে দু চোখে বিস্ময়ে বড় বড় হয়ে উঠল। হতভম্ব হয়ে তাকিয়ে রইল। বাক্সের ডালা খুলতে
খুলতেই ভেতরে রাখা বস্তুটির দিকে তাকিয়ে হৃদির চোখ পলক যেন স্থির হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য সে রীতিমতো স্তব্ধ। তার মতো একজন পরিণত মেয়েকে কীভাবে একটা এমন উপহার দিলেন? সে কি ছোট বাচ্চা যে তার এখন টকিং টম নিয়ে খেলার বয়স? রাগে হৃদির শরীর রিরি করে উঠল। টকিং টম দিয়ে সে কি করবে? ঠিক তখনই তার নজর গেল বক্সের ভেতরে রাখা রঙিন খামে মোড়ানো ছোট্ট একটা চিরকুটির উপর। কাঁপা কাঁপা হাতে সেটি খুলে দেখল। ছোট ছোট সুন্দর অক্ষরে লেখা, ইউ মিসেস হ্যাপি হাফ ব্যাটারি আর্গুমেন্ট গার্ল, আই থিঙ্ক ইট ইজ দ্য বেস্ট গিফট ফর ইউ। ক্রোধে হৃদির চেহারা যেন অগ্নিমূর্তি ধারণ করলো। হাতে টকিং টমটি নিয়ে সে সোজা গিয়ে ঢুকলো সৌগতের রুমে। সৌগত তখন ল্যাপটপে ভীষণ মনোযোগী। হৃদির পায়ের আওয়াজ পেয়ে চোখ তুলে তাকালে সে দেখল হৃদি ফর্না তুলে সাপের মতো ফোঁসফোঁস করছে। বিরক্ত হয়ে সৌগত শান্ত করে বলল, হোয়াট দ্য প্রবলেম? নাগিনের মতো এমন আচরণ করছে কেন? হৃদির আগে ফোঁসফোঁস করতে করতে বলল, আপনি আমাকে এটা কেন দিয়েছেন অসভ্য ডাক্তার? সৌগতের নির্বিকার ভঙ্গিতে ল্যাপটপ থেকে চোখ সরে বলল, দুদিনের জন্য তো আম্মুর মেয়ে হয়ে এসেছে, দুদিন পর চলেই যাবে, তখন কার মুখ দেখে চলবে? ওকা ওখানে গিয়ে এটার মুখ চালিয়ে নিও, স্টুপিড। এই কথা বলে রীতির রাগ যেন দ্বিগুণ বেড়ে গেল। দাঁতে দাঁত চেপে বলল, আপনি জীবনেও ভালো হবে না, অসভ্য লোক একটা। সহজ আবার চরম বিরক্তি নিয়ে ল্যাপটপ থেকে মুখ তুলল। দাঁতে দাঁত চেপে বলল, স্টুপিড, ভালো না লাগলে ওটা বেবিদের জন্য রেখে দাও, বাট নাও আই অ্যাম বিজি, ডোন্ট ডিস্টার্ব মি, গেট আউট। সহদের কথা শুনে রীতির মুখটা হা হয়ে গেল। এই মানুষ কী সব বলে? বিয়ের সম্পর্ক মানে না, অথচ উল্টো বাচ্চাদের খেলনা রেখে দেওয়ার পরামর্শ দিচ্ছে। হৃদির আগে জ্বলে উঠল, এই অসভ্য লোকের দ্বারা কি সব কিছু সম্ভব? হৃদি মনে মনে সৌহার্দ্যকে ইচ্ছে মতো গালিগালাজ করতে করতে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। হৃদি চলে যেতে সৌহার্দ্য একরাশ বিরক্তি নিয়ে দরজার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, স্টুপিড গার্ল। সকালে অ্যালার্মের মৃদু শব্দে হৃদির ঘুম ভাঙল। শান্ত মনে ফজরের নামাজ শেষ করে সে চলে গেল বাড়ির ছাদে। এই বাড়িতে থাকালীন প্রতিদিনের রুটিন হিসেবে এই সময়টুকু তার প্রিয় ছিল। বাগানের গাছগুলো পরম পানি দিতে দিতে রীতি একসময় ছাদের রেলিং ধরে দাঁড়ালো। আকাশ আজ মেঘলা, ঘন কালো মেঘের আনাগোনা দেখে মনে হচ্ছে যেন প্রকৃতি আজ কিছুটা ভারাক্রান্ত। হৃদয় আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এই মেঘলা আকাশ, এই শীতল বাতাস যেন তার মনের ভিতরে জমে থাকা অস্থিরতাকে যেন প্রতিফলিত করছে। দিদি ছাদ থেকে নিচে নেমে রান্নাঘরে গিয়ে আমিনা খালাকে রান্নার প্রস্তুতি নিতে বলল। আজ শুক্রবার, বাড়ির পরিবেশটা এক অদ্ভুত প্রশান্তি। নামাজের আগ পর্যন্ত বাড়ির পুরুষরা কেউ বের হন না, শুধু ব্যতিক্রম সৌহার্দ্য। ওর ব্যস্ত জীবনের কোনো নির্দিষ্ট রুটিন নেই। হসপিটালে জরুরি ওটি কিংবা সিরিয়াস কোনো রোগী, সব মিলিয়ে ওকে মুহূর্তে ছুটতে হয়। রীতি ঠিক করলো আজ খিচুড়ি আর গরুর মাংস ভুনা করবে। ঠান্ডার আমেজে ধোয়া ওঠা খাবারের ঘ্রাণে পুরো রান্নাঘরটা যেন প্রাণ ফিরে পেল। রিদি যখন কাজে ব্যস্ত তখন সাথী রান্নাঘরে ঢুকে বকা দিয়ে বলল, তুই এসব কী করছিস রিদি? তুই যা তো এখান থেকে, এতদিন পর এসেছিস, তুই কেন কষ্ট করবি? আমি আছি তো করে নিতে। রিদি আলতো করে হাসলো। সাথীর কাঁধে হাত রেখে নরম গলা বলে, ভাবি আজকে তুমি বরং ছুটি নাও। আমি না থাকায় একা একা তো অনেক সামলেছ, আজ আমার হাতে না হয় রান্না হোক। তুমি বরং বাচ্চাদের কাছে গিয়ে সময় কাটাও। আমি চলে গেলে তো আবার এসব তোমাকেই করতে হবে। বলে অনেকটা জোরাজুরি করে সে সাথীকে রান্নাঘর থেকে বের করে দিল। রিদির মুখে চলে যাওয়ার কথাটা শুনে সাথীর বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। মেয়েটাকে নিজের বোনের মতোই ভালোবাসে। সৌহার্দ্যের জেদি স্বভাবের উপর মাঝে মাঝে সাথীর ভীষণ রাগ হয়, কিন্তু সৌহার্দ্য তো সৌহার্দ্য, কারো কথায় সে বিন্দুমাত্র নড়চড় করে না। দীর্ঘশ্বাস ফেলে সাথী রান্নাঘর থেকে বেরিয়ে গেল। সাথী চলে যেতে রিভা এসে পেছন থেকে রিদিকে জড়িয়ে দিল। উচ্ছ্বাসিত হয়ে বলল, কি রান্না করছো ভাবি? গন্ধে তো পুরো বাড়ি মোমো করছে। সাথী, সত্যি তোমার হাতের রান্নার কোনো তুলনা হয় না। রিদি মিষ্টি এসে রিভাকে সরিয়ে দিয়ে বলল, হয়েছে, এখন তোষামোদ না করে আমাকে একটু সাহায্য করো। বলে দুজন মিলে টেবিলে সাজাতে সাজাতে বাড়ির বাকি সবাই নিচে নেমে এলো। সারান চৌধুরী রিদির মাথায় পরম মমতায় হাত বুলিয়ে বললেন, বাহ, কতদিন পর আজ মায়ের হাতের রান্না খাবো। ওনার কথা হৃদির মুখে হাসি ফুটে উঠল, এক চিলতে তৃপ্তির হাসি। আরবান ডাইনিং টেবিলে বসে খাবারের দিকে তাকিয়ে আহ্লাদি হয়ে বলল, ও রিদি বোন, আমার সবচেয়ে প্রিয় খাবারটা আজ রান্না করছিস, অনেক ধন্যবাদ তোকে।
বলে হাসি মুখে খেতে লাগলো। কিন্তু সবার খাওয়ার মাঝে হৃদির চোখ বারবার সিঁড়ির পানে ছুটে চলছে। পুরো টেবিল জুড়ে সবাই, শুধু সৌহার্দ্য এখনো আসেনি। সবার খাওয়া শেষ হতে হৃদি এক প্লেট খিচুড়ি আর মাংস নিয়ে সৌহার্দ্যের রুমের দিকে পা বাড়ালো। সৌহার্দ্য সাধারণত অতিরিক্ত মশলাযুক্ত খাবার খুব একটা খায় না, তবু এতদিন পর নিজে হাতে রান্না করছে এই ভেবে হৃদির মনে এক অদ্ভুত আশা দানা বাঁধলো, হয়তো খাবে। দরজা ঠেলে রীতি ভেতরে প্রবেশ করতে থমকে গেল। এক মুহূর্তের জন্য যেন তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। ঘরের ভিতরে তখন এক অদ্ভুত দৃশ্য। সৌহার্দ্য উন্মুক্ত গাত্রে, পরনে কেবল জড়ানো একটা টাওয়াল, আয়নার সামনে দাঁড়িয়ে পরম নিষ্ঠুরতায় বডি স্প্রে করছে। পুরুষের সে দৃশ্য, দেহ ভঙ্গিমা দেখে রীতি লজ্জায় টকটকে লাল হয়ে গেল। তড়িঘড়ি করে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে এক হাত দিয়ে চোখ ঢেকে ফিসফিস করল, অসভ্য লোক, গায়ে কিছু জানেন? হৃদির কণ্ঠস্বর কানে দিতে সৌহার্দ্য স্থির হয়ে ঘাড় ঘুরিয়ে হৃদিকে ওভাবে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে দেখে কপালে বিরক্তির ভাঁজ ফেলল। আলমারি থেকে দ্রুত শার্ট বের করে গায়ে জড়াতে জড়াতে শীতল গলা বলে, কী চাই? হৃদি নিজেকে সামলে নিয়ে একটু ঘুরে দাঁড়ালো, কিন্তু চোখ তুলল না। আমতা আমতা করে বলে, আপনার জন্য খাবার নিয়ে এসেছি। নিচে নামেননি তাই তো? সৌহার্দ্য তখন হাতের ঘড়ি পড়তে ব্যস্ত। হৃদির দিকে না দেখে সে সোফার দিকে এগিয়ে গিয়ে বসলো। খাবারের প্লেটের দিকে এক পলক তাকিয়ে বিরক্তি সে বলল, আমি এসব খাই না, তুমি জানো না? হৃদি মনে মনে দমে গেল। কিছু না বলে প্লেট নিয়ে ফিরে যেতে উদ্যত হলো। ঠিক তখনই সৌহার্দ্য বলল, নিয়ে এসো। কথাটা কানে যেতে হৃদি হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। মুখ খেয়ে কিছু বলল না। ভেতরে ভেতরে সে এক অদ্ভুত আনন্দের জ্বর অনুভব করল। তাকে পাত্তা দিল না। তিনি অন্তত তার হাতের খাবারটা গ্রহণ করলেন। হৃদি ধীর পায়ে এগিয়ে গিয়ে সৌহার্দ্যের সামনে টেবিলের উপর প্লেটটা রাখলেন। সৌহার্দ্য সোফায় হেলান দিয়ে বসে ভুরু কুঁচকে বলল, এগুলো খাওয়ার জন্য আমি এখন হাত নষ্ট করতে পারবো না। খাওয়াতে ইচ্ছে হলে তুমি খাইয়ে দাও। বলে সে নাক মুখ কুঁচকে নিল, যেন এটা তার কাছে পৃথিবীর সবচেয়ে বিরক্তকর কোনো কিছু। হৃদি মনে মনে একটা ভেঙচি কাটলো। অসভ্য লোক, সুন্দর করে বললেই হয়, শুধু নাটক। আর ওই চাপা বিরক্তি আর দ্বিধার মাঝে সৌহার্দ্যের গমগমে স্বরে ভেসে উঠল, কি হলো, খাবে নাকি উঠে যাবো? লেট হচ্ছে, আমার বের হতে হবে। হৃদয় হার্টবিট যেন মুহূর্তে বেড়ে গেল। কাঁপা কাঁপা পায়ে গিয়ে বসলো সৌহার্দ্যের পাশে। এই মানুষটার সান্নিধ্য আসলে কেন যেন হৃদির অনুভূতিগুলো ডানা মেলে উঠতে চায়। সে তো নিজেই জানে না। প্রচণ্ড জড়তা, কাঁপতে থাকা হাত নিয়ে সে এক লোকমা খিচুড়ি সৌহার্দ্যের মুখে তুলে ধরতে, সৌহার্দ্য এমন জড়তা দেখে সৌহার্দ্য হঠাৎ নিজের ডান হাতটা বাড়িয়ে হৃদির কাঁপতে থাকা হাতটা আলতো করে টেনে নিল। সৌহার্দ্যের এমন স্পর্শে হৃদির পুরো শরীরে এক অদ্ভুত ঝংকার দিয়ে উঠল। কিন্তু সৌহার্দ্য সেদিকে পাত্তা নিতেই তার হাতের সাহায্যে হৃদির বাড়ানো লোকমাটুকু পুরো মুখে নিল। তাতে যেন হৃদির লজ্জা আর আড়ষ্টতার মাঝে কয়েক গুণ বেড়ে গেল। কোনোরকম বাকি খাবারটুকু খাইয়ে দিয়ে হৃদি যখন ঘর থেকে বেরোতে যাবে, তখন আবার কিছু একটা ভেবে পেছনে ফিরে মিনমিন গলায় প্রশ্ন করলো, কোথায় যাচ্ছেন? সৌহার্দ্য টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে খুব স্বাভাবিক বাধ্য ছেলের মতো শান্ত গলায় উত্তর দিল, একটু বেরোবো। হৃদি আমতা আমতা স্বরে ইতস্তত বোধ করে বলল, বিকেলের আগে বাড়ি আসবেন না? সৌহার্দ্য ভুরু কুঁচকে হৃদির দিকে তাকায় রইল কিছুক্ষণ পর। তারপর প্রশ্নের উত্তর সরাসরি উত্তর না দিয়ে গম্ভীর স্বরে বলল, কিছু বলবে? হৃদি আমতা আমতা করল, না মানে আমি বিকেলে চলে যাব। কথাটা বলে পলকহীন দৃষ্টিতে সৌহার্দ্যের মুখের দিকে তাকিয়ে রইল, কাঙ্ক্ষিত কোনো উত্তরের আশায়। সৌহার্দ্য কিছুক্ষণ নিঃশেষ দৃষ্টিতে হৃদির চোখের দিকে তাকিয়ে রইল। তারপর খুব শান্ত আর স্বাভাবিক সুরে শুধু বলল, ওকে। সৌহার্দ্যের মুখ থেকে এই ছোট্ট শব্দটা যেন হৃদির বুকের ভেতর চিরে উঠল। সৌহার্দ্যের অবচেতন মন তীব্রভাবে চেয়েছিল সৌহার্দ্য অন্ততপক্ষে একবার বলুক, তুমি যেও না। তাহলে হয়তো আজ হৃদি তার সব অভিমান আর জেদ ভুলে থেকে যেত। শুধু একটা কথার অপেক্ষায় সে এতক্ষণ এনিয়ে বিনিয়ে নিজের চলে যাওয়ার কথা বলছিল, যেন একবার সৌহার্দ্যের মুখ থেকে বেরোয়, থেকে যাও। কিন্তু এই কঠিন হৃদয়ের পুরুষ কিভাবে একটা ছোট্ট শব্দে বুঝিয়ে দিল সে চলে গেলেও তার কোনো সমস্যা নেই। রাগে অভিমানে বুক ফেটে যাচ্ছে। কেন সে এমন একটা পুরুষকে ভালোবাসলো যার কাছে সে মূল্যহীন? হৃদি একটা দীর্ঘশ্বাস ফেলে টলমল চোখে একরাশ অভিমান বুকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। হৃদি ঘর থেকে বেরিয়ে যেতে সৌহার্দ্যের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। রাগে ক্ষোভে সে নিজের পরনের শার্টটা খুলে দূরে ছুঁড়ে মারল। টেবিলের উপর থাকা পানির প্লাস্টিক গ্লাসটি সজোরে আছাড় ভেঙে চুরমার করে দিল। বিছানায় বসে দু হাতে নিজের চুলগুলো খামচে ধরল সৌহার্দ্য, জেনে নিজের ভিতরকার এই অস্বাভাবিক
তীব্র অস্থিরতাকে কোনো মতেই নিয়ন্ত্রণ করতে পারছে না। চোখ দুটো আগুনের মতো লাল হয়ে আছে, এখনই যেন ফেটে রক্ত বেরোবে। ইচ্ছে হচ্ছে সব ভেঙে গুঁড়িয়ে দিতে। হঠাৎ সৌগত উঠে পড়ল, কার্ডবোর্ড থেকে শার্ট বের করে গায়ে জড়িয়ে নেওয়ার অস্থিরতাকে প্রাধান্য না দিয়ে হাওয়ার বেগে বের হয়ে গেল। দুপুর 1টা বাজে। বাড়ির পুরুষরা সবাই মসজিদে জুমার নামাজে। রিদি দুপুরে রান্নার চুকে গোসলের প্রস্তুতি নিতে গিয়ে পড়ল আরেক বিভাগে। আলমারি খুলে দেখলো তার পরার মতো কোনো জামা নেই। চলে যাওয়ার সময় রাব যে রাব ইউজ করা সব জামা নিয়ে গেছিল, সেগুলোই বাকি পড়েছে। সেগুলো কোনোভাবে ঘরোয়া পরিবেশে পরার মতো না। হঠাৎ নজরে পড়ল রায়দা শেখের দেওয়া সেই দামি জামদানি শাড়িটার উপর। অন্যগুলোর তুলনায় এটি কিছুটা মানানসই মনে হলো। শাড়িটা নিয়ে বাথরুমে ঢুকে সে পড়ল আরেক বিপদে। বাথরুমের কলটা দিয়ে এক ফোঁটা পানি পড়ছে না, কলটা নষ্ট। উপায়ন্তর না দেখে রিদি ঠিক করলো সৌহার্দ্য রুমে গিয়ে গোসলটা সেরে নেবে। সৌহার্দ্য এখন বাসায় নেই, সেহেতু বের হবে বলছে। এখন বাড়ি ফেরার সম্ভাবনা নেই, তাই নিশ্চিন্তে কাজটা করা যাবে। সৌহার্দ্যের রুমের সাথে থাকা ওয়াশরুমে ঢুকে পড়ল। গোসল শেষে ভেজে চুলে রীতি যখন বের হয় তখন শরীর জুড়ে এক শীতলতা সতেজ। পরনে অগোছালো শাড়িটা ঠিক করে আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় তোয়ালাটা খুলে চুলগুলো ঝাড়তে ঝাড়তে সে ঘাড় ফিরিয়ে পেছনে তাকাতেই থমকে গেল। অপরিচিতা অর্ধাঙ্গিনী পর্ব 4। পুরো গল্পটা প্লেলিস্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।